আমি আমার ছেলের জন্য এমন বউ নিয়ে আসবো যেন 10 গ্রামের মানুষ বলে রোকেয়া বেগমের ছেলের বউ মাশাআল্লাহ, এমন বউ লাখে একটা। রোকেয়া বেগমের কথা শুনে তার শাশুড়ি পান চিবুতে চিবুতে বলল, দেখো বৌমা, তুমি যা করছো সেটা আমার পছন্দ হচ্ছে না। মানুষের শুধু রূপটাই মুখ্য বিষয় না, তার চরিত্র কেমন, ব্যবহার কেমন, সেগুলো তোমার দেখতে হবে। কালকে যে সফিপুরে মেয়েটা দেখে আসলাম, মেয়েটা কিন্তু আচার ব্যবহার অনেক ভালো। আশেপাশের মানুষ বলল মেয়েটা খুবই ভদ্র, এ যুগে নাকি এমন মেয়ে পাওয়া খুবই মুশকিল। আমার কিন্তু মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে। তুমি যে কি বুঝে শুধু রূপ খুঁজে বেড়াচ্ছ বুঝতে পারছি না। শাশুড়ির কথা শুনে রোকেয়া বেগম তাচ্ছিল্য করে বলল, আপনি বুঝবেন না, এখনকার যুগে টাকার সৌন্দর্যের মূল্যই বেশি। আমি যদি আপনার পছন্দ করা মেয়েকে বিয়ে করিয়ে নিয়ে আসি, আমার ছেলের বউকে দেখে সবাই মুখ বাঁকিয়ে বলবে রোকেয়া বেগমের ছেলের বউ রূপ সৌন্দর্য কিছুই নেই। এটা শুনে আমার সহ্য হবে না। আমার ইচ্ছা আমার ছেলের বউ হবে অনেক সুন্দরী, বড়লোক এবং উচ্চশিক্ষিত। সবাই আমার ছেলের বউকে দেখে বলবে, বাহ, আপনার ছেলের বউ তো দেখতে পরীর মতো সুন্দরী। রোকেয়া বেগমের শাশুড়ি বুঝতে পারল তার ছেলের বউয়ের সঙ্গে তর্ক করে কোনো লাভ হবে না, তাই তিনি চুপচাপ হয়ে গেলেন। অবশেষে পাশের গ্রামের খানবাড়ির মেয়ে অপরূপ সুন্দরী মেহেরিনাকে পছন্দ হলো রোকেয়া বেগমের। রোকেয়া বেগমের স্বামী আশরাফ মিয়ার মেহেরিনাকে সৌন্দর্যের দিক দিয়ে পছন্দ হলো, চরিত্রের দিক দিয়ে পছন্দ করতে পারল না। বাসায় এসে স্ত্রী আর ছেলেকে বলল, তোমরা যে মেয়েকে পছন্দ করেছ তাকে আমারও পছন্দ হয়েছে, কিন্তু ওই মেয়েটা এমনিতে ততটা ভালো না। শহরে থেকে পড়াশোনা করে, অনেক ছেলে বন্ধু আছে, সে মেয়ে সংসারই হবে না। আমি চাইছিলাম একজন ভালো এবং নামাজি মেয়ে আমার ছেলের বউ হয়ে আসুক। শুধু সৌন্দর্য হলেই হয় না, সাংসারিক মেয়ে হলে সংসারে সুখ শান্তি বিরাজ করে। স্বামীর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল রোকেয়া বেগম। আমার ছেলেকে আমি আমার পছন্দ মতো বিয়ে দেব। তোমাদের মা ছেলের তো পছন্দ বলে কিছু নাই। অসুন্দর মেয়েকে আমার ছেলের বউ হিসেবে নিয়ে আসার জন্য উঠে পড়ে লেগেছ তোমরা। আমি বুঝতে পারছি, সফিপুরে যে মেয়েটা দেখেছিলাম ওই মেয়েটাকে তোমার মা আর তুমি পছন্দ করেছ। আমি কখনোই ওরকম শ্যামলা বর্ণের গরিব ঘরের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব না। রোকেয়া বেগমের কথা শুনে রেগে গেলেন আশরাফ মিয়া। আশরাফ মিয়ার রাগী চেহারা দেখে ছেলে শরীফ মিয়া তার মাকে বলল, মা বাবা, তোমরা শুধু শুধু ঝগড়া করছো। বিয়েটা হলো ভাগ্যের ব্যাপার, যার সঙ্গে আমার ভাগ্যে বিয়ে লেখা আছে তার সঙ্গে বিয়ে হবে। রোকেয়া বেগম ছেলেরে কষে এক থাপ্পড় মেরে বলল, তোর এত সাহস হয় কিভাবে আমাকে জ্ঞান দেওয়ার? আমি বলছি মেহেরিনার সঙ্গে তোর বিয়ে হবে। মেহেরিনাকে আমার অনেক পছন্দ, আমার কথার ওপর কোনো কথা বলবি না। মায়ের থাপ্পড় খেয়ে চুপ হয়ে গেল শরীফ মিয়া। সে ছোট থেকে মাকে খুব ভয় পায়। ছেলেকে মারতে দেখে আশরাফ মিয়া রোকেয়া বেগমের মুখের কাছে আঙুল নিয়ে বলল, দেখো রোকেয়া বেগম, সব কিছুতে এত বেশি বেশি করো না। এটা আমাদের ছেলের ভবিষ্যতের ব্যাপার। তুমি তোমার জিদ বজায় রেখে ওই রকম একটা মেয়েকে তোমার ছেলের বউ করতে চাচ্ছ, যে মেয়ে সারাদিন বাইরে বাইরে থাকে, ছেলেদের সঙ্গে আড্ডা দেয়। এলাকায় অনেকের কাছ থেকে জেনেছি ওই মেয়ে তেমন একটা ভালো না। তুমি জেনে শুনে কেন মেহেরিনাকে আমার ছেলের বউ করে নিয়ে আসতে চাচ্ছ? আমার ছেলের জীবনটা নষ্ট করতে চাও? মেয়ে শহরে থেকে পড়াশোনা করে, তার একটু আধটু ছেলে বন্ধু হতেই পারে। বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে, এটা নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। আর তুমি আর তোমার মা যে মেয়েকে পছন্দ করেছ, সেই মেয়ে ক্লাস 9 পর্যন্ত পড়ছে। তাদের পারিবারিক মর্যাদা আমাদের চেয়ে অনেক কম। তুমি চিন্তা করে দেখো, এই মোবারকপুর গ্রামে মিয়াবাড়ির সমকক্ষ প্রভাবশালী ও মর্যাদাবান আর কেউ নেই। তেমনি আমাদের ছেলেকে আমাদের উপযুক্ত বাড়িতে বিয়ে করাতে হবে। আমিরনগর গ্রামের খানবাড়ির অনেক নামডাক, তাদের মেয়েও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তোমরা যে মেয়েকে পছন্দ করছো সেই মেয়ে কোন দিক দিয়েই আমার শরীফের সঙ্গে মানাবে না।
তাই আমি বেঁচে থাকতে ওই মেয়েকে তোমরা বিয়ে করিয়ে এই মিয়া বাড়ির বউ বানাতে পারবে না। কথাটা ভালো করে মনে রাখো। আমি চৌধুরী বাড়ির মেয়ে, আমি এক কথার মানুষ। আশরাফ মিয়া বুঝতে পারল তার স্ত্রীর সঙ্গে পেরে উঠবে না, তাই তাকে কৌশলে কাজ করতে হবে। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই যখন ঘুমে, আশরাফ মিয়া তার মায়ের রুমে আসলো। ছেলেকে মনমরা অবস্থায় দেখে হামিদা বেগম বলল, আমি শরীফের সঙ্গে কথা বলেছি। শরীফ খোঁজখবর নিয়ে জেনেছে তার মা যার সঙ্গে বিয়ে ঠিক করছে সত্যি সেই মেয়েটা ততটা ভালো না। আমাকে বলল মেহেরিনাকে বিয়ে করলে সে সুখী হতে পারবে না। আমরা যাকে পছন্দ করেছি শরীফ তাকে বিয়ে করার জন্যই রাজি আছে, কিন্তু রোকেয়া বাধা হয়ে দাঁড়াবে। তুমি তো জানো সে কেমন, যা বলে তাই করে ছাড়ে। আমি একটা বুদ্ধি এঁটেছি। কি বুদ্ধি? রোকেয়া তো ঘুমের ওষুধ খায়, যদি ঘুমের ওষুধ একটু বাড়িয়ে দিয়ে রোকেয়াকে ঘুমে রেখে আমরা শরীফকে নিয়ে সুখীপুর চলে যাই। শামিমার সঙ্গে শরীফের বিয়ের কাজটা তাড়াতাড়ি সেরে চলে আসব। বিয়ে হয়ে গেলে না মেনে নিয়ে উপায় আছে? পরে যদি রোকেয়া ঝামেলা করে, তোর বউ তো খুব দজ্জাল। শামিমা কিন্তু অনেক সহজ সরল সাদাসিধে মেয়ে। সহজ সরল পেয়ে রোকেয়া যদি শামিমাকে অত্যাচার করে তখন কি করবি? মা, এত কিছু ভাবলে চলবে না। আমি চাই না আমার জীবনটা যেমন অশান্তিতে পার করছি, আমার ছেলের জীবনটাও এভাবে নষ্ট হোক। তুমি তো রোকেয়াকে পছন্দ করে আমার বউ করে নিয়ে এসেছিলে, সবাইকে গর্ব করে বলছিলে চৌধুরী বাড়ির মেয়েকে আমার পুত্রবধূ করে নিয়ে আসলাম। কিন্তু রোকেয়াকে নিয়ে আমি কি সুখী হতে পেরেছি? সে সবসময় তার বাবার বাড়ির দাপট দেখিয়ে চলেছে, স্বামী হিসেবে কখনো আমাকে মূল্য দেয়নি। আমি চাই না আমার ছেলেকে মেহেরিনার সঙ্গে বিয়ে দিয়ে তার জীবনটা আমার জীবনের মতো করুক। মেহেরিনা খানবাড়ির মেয়ে, সেও কখনো আমার ছেলেকে মেনে চলবে না। স্ত্রী যদি স্বামীকে মান্য না করে, স্বামীর কথা মতো না চলে, এর চেয়ে বড় কষ্ট আর কিছু নেই। শামিমা আমার ছেলেকে সুখে রাখতে পারবে, যেভাবেই হোক শামিমাকে আমার ছেলের বউ করব। ঠিক আছে বাবা, তাহলে তুই যা ভালো মনে করিস তাই কর। দেখিস মিলি যেন না জানতে পারে। মিলি কিন্তু তার মায়ের মতো হয়েছে। যদি জানতে পারে আমরা যুক্তি বুদ্ধি করেছি শরীফকে গোপনে বিয়ে দেব, তাহলে তার মাকে বলে দিবে। আর শরীফকেও সাবধান করে দিস যেন ভুল করো মিলির সঙ্গে এ বিষয়ে কথা না বলে। তুই শফিপুর গিয়ে সব কিছু ঠিকঠাক করে আয়, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে ফেলব। রোকেয়া বেগমের স্বামী আশরাফ মিয়া তার মায়ের সঙ্গে যে প্ল্যান করেছিল সেটা আর করতে হলো না। পরের দিন সকালেই রোকেয়া বেগম তার বাবার বাড়িতে যাবার জন্য রেডি হচ্ছে। সেখান থেকে তার ভাই মাহবুব চৌধুরীকে নিয়ে খানবাড়িতে যাবে বিয়ের দিন তারিখ ঠিক করে আসতে। এই সুযোগ আশরাফ মিয়া হাতছাড়া করতে চাইল না, তাই সে রোকেয়া বেগমকে সমর্থন করে চুপ করে রইল। একমাত্র বড় ভাইয়ের বিয়ে ঠিক হবে এই আনন্দে মিলি খুব উচ্ছ্বসিত। সে তার মায়ের সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরছে। রোকেয়া বেগম প্রথমের মিলিকে সঙ্গে নিতে রাজি না হলো, মেয়ের আবদারের কাছে পরাস্ত হতে হলো। মিলি সেজেগুজে মায়ের সঙ্গে তার নানা বাড়িতে রওনা দিল। মিনিট 25 পরে রোকেয়া বেগম চৌধুরী বাড়িতে এসে গাড়ি থেকে নামলো। বোনকে দেখে মাহবুব চৌধুরী হাসি মুখে এগিয়ে এসে বলল, খান সাহেবের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, আমরা দুপুরের আগেই তাদের ওখানে পৌঁছে যাব। তারা আমাদের জন্য বিশাল আয়োজন করেছে, আমাদেরকে বলছে তাড়াতাড়ি যেতে। তাহলে কি ভাইজান এখনই রওনা দেব? না না, একটু রেস্ট নে, আমি আর তোর ভাবি রেডি হই, তারপর রওনা দেওয়া যাবে। ঠিক আছে ভাইজান, আজকে কিন্তু আমরা বিয়ের দিন তারিখ ফাইনাল করে আসব। তাহলে আশরাফকে সঙ্গে নিয়ে আসলি না কেন? ভাইজান, এই লোকটা কখনো কি আমার কথা শোনে? তারা মা ছেলে মিলে একটা মেয়েকে পছন্দ করেছে, সেই মেয়েকে বিয়ে করাতে চাচ্ছে, তাই আমি যাকে পছন্দ করছি তাদের সেটা পছন্দ হচ্ছে না। বিয়ে শাদির কাজ কারবার করতে হয় সমানে সমানে। কি বুঝে যে আশরাফ মিয়া আর তোর শাশুড়ি ওই ছোট লোকের মেয়ের সঙ্গে শরীফকে বিয়ে দিতে চাচ্ছে বুঝতে পারছি না। শুধু তুই আর মিলি আসলি, শরীফকে সঙ্গে নিয়ে আসতি। শরীফের আজকে ভাইবা পরীক্ষা আছে, তাই আসতে পারলো না। সমস্যা নেই, আমার কথার উপর আমার ছেলে কোনো কথা বলতে পারবে না। শরীফ রাজি আছে, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ঘণ্টাখানেক রেস্ট নেবার পর রোকেয়া বেগম তার ভাই ভাবি
ও মিলি রওনা দিল খানবাড়ির উদ্দেশ্যে। রোকেয়া বেগম ড্রাইভারকে কর্কশ কণ্ঠে বলল, গাড়ি একটু জোরে চালাও, শরীরে কি শক্তি নেই? ম্যাডাম, রাস্তার অবস্থা তো ভালো না, গাড়ি জোরে টান দিলে সমস্যা হতে পারে, তাই গাড়ি একটু আস্তে আস্তে চালাচ্ছি। ড্রাইভারের কথায় মাহবুব চৌধুরী বলল, আমাদেরকে একটু তাড়াতাড়ি যেতে হবে। খান সাহেব আবারও ফোন করেছিল। ভাইয়ের কথা শুনে রোকেয়া বেগম মুচকি এসে বলল, আমার ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য খানবাড়ির লোকেরা খুব আগ্রহ দেখায়। আর দেখাবে না কেন, তাদের চেয়ে তো আমরা কোনো দিক দিয়ে কম না। আমার ছেলেও মাশাআল্লাহ অনেক সুন্দর, শিক্ষিত। এতক্ষণ মিলি চুপচাপ মা আর মামার কথা শুনছিল। সে একটু মুখটা কালো করে বলল, মা যাই বলো, ছোট খালার মেয়েকে বিয়ে করালে ভালো হতো। আমার কিন্তু সুমি আপুকে পছন্দ হয়েছিল, তুমি যে কেন রাজি হলে না? তুই আবার আমার মেজাজটা খারাপ করে দিস না মিলি। আমি বলছি না সুমি আমার শরীফের বউ হওয়ার যোগ্য না। সুমির মা শাপলা আমার নিজের বোন হতে পারে, কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে তারা আমাদের সমকক্ষ না। সুমির বাবা সামান্য কিছু জমি আর বাজারে একটা দোকান আছে। এরকম বাড়ির মেয়ে আমার ছেলের বউ হতে পারে না। সুমি আপুদের অবস্থাও তো ভালো ছিল। খালু যদি অনেকদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে না থাকতো, তাহলে তাদের অবস্থা আমাদের মতো থাকতো। নিজের রক্তের সম্পর্কের সঙ্গেও তোমার এত ব্যবধান। তুই চুপ করবি, না হলে কিন্তু তোকে এখনই গাড়ি থেকে নামিয়ে দেব। আমার মুখে মুখে কথা বলার শাস্তি কি সেটা তুই জানিস। সুমিকে তোর পছন্দ হতে পারে, কিন্তু আমার পছন্দ হয়নি। আর এই বিষয় নিয়ে কোনো কথা শুনতে চাচ্ছি না। আরে তোরা মা মেয়ে কি শুরু করলি? আর মিলি শোন, তোর মা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা একদম ঠিক সিদ্ধান্ত। খানবাড়ির মেয়ে শরীফের বউ হলে তোদের মর্যাদা আরও দ্বিগুণ বেড়ে যাবে। শাপলা আমাদের নিজের বোন হলেও সে আমাদের কথা না শুনে কাউসারকে বিয়ে করে ভুল করেছিল। কাউসারের পরিবারের অবস্থা আমাদের মতো না। ওই রকম পরিবারে মিয়া বাড়ির ছেলেকে বিয়ে করালে লোকে কি বলবে? রক্তের সম্পর্কের জায়গায় রক্তের সম্পর্ক, আর বিয়ে শাদির ব্যাপার অন্য বিষয়। কথা বলতে বলতে গাড়ি এসে পৌঁছালো খানবাড়ির গেটের সামনে। আগে থেকেই গেটের সামনে দাঁড়িয়েছিল মেহেরিনার চাচা বাহাদুর খান। মেহমানদেরকে বাড়ির ভেতরে নিয়ে গেলেন বাহাদুর খান। এত এত আদর আপ্যায়ন এবং সম্মান পেয়ে খুবই খুশি রোকেয়া বেগম এবং মাহবুব চৌধুরী। কিন্তু এদিকে বেঁকে বসেছে মেহেরিনা। সে এই বিয়েতে রাজি না। তার মাকে বলে দিয়েছে সে একজনকে ভালোবাসে। মেহেরিনার মা লুৎফুন্নাহার ভয়ে ভয়ে মেহেরিনার বাবার কাছে এসে বলল, এখন তো আমাদের মান সম্মান আর থাকবে না। স্ত্রীর কথা শুনে বাহার খান রাগী কণ্ঠে বলে উঠলেন, কি আবল তাবল কথা বলছো? আমাদের মান সম্মান কেন থাকবে না? হয়েছেটা কি তাড়াতাড়ি বলো। তোমার মেয়ে তো এতদিন কিছু বলে নাই, এখন আমাকে এসে বলছে এই বিয়েতে সে রাজি না। বিয়েতে রাজি না বললেই হলো? এখানে আমার মান সম্মানের প্রশ্ন। আর সে বলে দিবে বিয়ে করবে না, তার এত সাহস হয় কিভাবে? চলো তো তার সঙ্গে কথা বলি। বাসায় মেহমান আছে, এত রাগারাগি করো না। মেয়েকে বুঝিয়ে বলো সে নাকি অন্য একটা ছেলেকে ভালোবাসে, তাই এই বিয়েতে রাজি হচ্ছে না। মেহেরিনা তার রুমে বসেছিল, তার পাশেই তার বান্ধবী সাইমা। বাহার খান রুমের ভেতর ঢুকে সাইমাকে বলল, সাইমা তুমি একটু বাইরে যাও তো, আমি মেহেরিনার সঙ্গে কথা বলবো। সাইমা বাহিরে চলে গেলে বাহার খান মেয়ের পাশে বসলেন। মেয়ের হাতটা হাতে নিয়ে করুণ সুরে বললেন, মা তুই নাকি বলেছিস এই বিয়েতে রাজি না, এটা এখন বলছিস কেন? সেদিন ছেলেপক্ষ যখন দেখতে আসলো তখন বলতি, আমি তাদেরকে না করে দিতাম। এখন তো আমি না করতে পারবো না, কথা দিয়ে ফেলছি। তুই কি চাস তোর বাবা মানুষের সামনে অসম্মানিত হোক? আব্বা, আমি সেদিন ভয়ে আপনাকে বলতে পারিনি। আমি একজনকে ভালোবাসি, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করলে আমি সুখে হতে পারবো না। প্লিজ আব্বা, আপনি বুঝতে চেষ্টা করুন। তুই অবশ্যই সুখী হতে পারবি মা। যে ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি সে উচ্চ শিক্ষিত এবং বাবা মায়ের একমাত্র ছেলে, খুব খানদানি পরিবার। ওই পরিবারের বউ হতে পারলে তুই সারা জীবন সুখে থাকবি। মিয়া পরিবারের যা অর্থ সম্পদ আছে, একদিন সবকিছু তোর হাতের মুঠোয় আসবে। ওদের খুব প্রভাব প্রতিপত্তি। আমি সবকিছু ভেবেই মিয়া পরিবারের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। কিন্তু আব্বা,
আমি যে আরেকজনকে ভালোবাসি। বয়সটা আবেগের, তাই আবেগে পড়ে ভালোবেসে ফেলেছিস। কিন্তু বাস্তবতা চিন্তা করতে হবে, আবেগ দিয়ে জীবন চলে না। শরীফের সঙ্গে তোর বিয়ে হলে তার প্রতি ভালোবাসা চলে আসবে, তখন আর এখনকার ভালোবাসার কথা মনে থাকবে না। বাহার খান অনেকক্ষণ বোঝানোর পর মেহেরিনা বিয়ে করতে রাজি হলো। বাহার খান খুশি মনে ড্রয়িং রুমে এসে সোফায় বসলো। মাহবুব চৌধুরী বললেন, বিয়ে সাহেব, আমরা চাচ্ছি বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে। আমার কোনো আপত্তি নেই, আপনারা যা ভালো মনে করেন। আচ্ছা, তাহলে এই শুক্রবারের পরের শুক্রবার 22 তারিখ বিয়ে। আলহামদুলিল্লাহ, আপনাদের যদি কোনো চাওয়া থেকে থাকে তাহলে বলতে পারেন। বাহার খানের কথায় রোকেয়া বেগম আশ্চর্য হবার ভান করে বললেন, আপনি এটা কি বললেন বিআই সাহেব? আল্লাহর রহমতে আমাদের কি কোনো কিছুর কম আছে? আপনার মেয়েকে আমার বাড়িতে নিয়ে যাব আমার নিজের মেয়ে হিসেবে। সে সারা জীবন আমার মেয়ের মতোই থাকবে। বিআইন সাহেবা, কিছু মনে করবেন না, মেহেরিনা আমার খুব আদরের মেয়ে, তাকে অনেক আদরে বড় করেছি। তার বিয়েতে কিছু দেব না এটা কেমন দেখায়? আপনি যদি খুশি হয়ে কিছু দিতে চান সেটা দিয়েন, আমাদের কোনো কিছু চাওয়ার নেই। বিয়ে ঠিকঠাক করে খানবাড়ি থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। রাবেয়া বেগম মিলিকে নিয়ে তাদের বাড়িতে চলে আসতে চাইল। রাবেয়া বেগমের ভাই মাহবুব চৌধুরী বোন আর ভাগ্নিকে আসতে দিল না, রাতটা থেকে যেতে বলল। ভাইয়ের কথা রাখতে রাবেয়া বেগম থাকতে রাজি হলো, তার মনটা পড়ে রইল নিজের বাড়িতে। রাবেয়া বেগম মিলিকে নিয়ে ছেলের বিয়ে ঠিক করার জন্য চলে আসার পরে আশরাফ মিয়া শরীফকে নিয়ে এবং সঙ্গে তার কিছু বন্ধু নিয়ে চলে গিয়েছিল শফিপুর গ্রামে। শামিমার বাবা তোফাজ্জল হোসেন আশরাফ মিয়া বাল্যকালের বন্ধু ছিলেন। আশরাফ মিয়া শামিমাকে ছেলের বউ করতে চাওয়ায় তোফাজ্জল হোসেন আর না করতে পারেনি। তোফাজ্জল হোসেন এবং তার পরিবার জানে এই বিয়েতে আশরাফ মিয়ার স্ত্রীর মত নেই। আশরাফ মিয়া শামিমার পরিবারকে আশ্বাস দেন তাদের মেয়ে সুখে থাকবে, বিয়ে হয়ে গেলে আস্তে আস্তে তার স্ত্রীও মেনে নিবে। বিয়ে করিয়ে ছেলে আর ছেলের বউকে নিয়ে বাড়িতে আসছে আশরাফ মিয়া। নাতি আর নাতি বউকে বরণ করে নিলেন হামিদা বেগম। আশরাফ মিয়া তার ছেলেকে বিয়ে করিয়ে বউ নিয়ে এসেছে, এটা দেখা মাত্রই আশরাফ মিয়া চাচাতো ভাই রুকন মিয়া সঙ্গে সঙ্গে ফোন করলেন রোকেয়া বেগমের কাছে। খবরটা শোনা মাত্রই রোকেয়া বেগমের মাথায় রক্ত উঠে গেল। তিনি সঙ্গে সঙ্গে রওনা দিলেন মোবারকপুর গ্রামে। পছন্দ মতো নাতি বউ পেয়ে নিজের হাত থেকে সোনার বালা খুলে নাতি বউয়ের হাতে পরিয়ে দিলেন হামিদা বেগম। তারপর পরম মমতায় শামিমার মাথায় হাত রেখে বললেন, এই বালাজোড়া তোমার দাদা শ্বশুর আমাকে বিয়ের প্রথম রাতে দিয়েছিল। তিনি আমার হাতে বালা পরিয়ে দেওয়ার পর আমি কখনো খুলিনি। আজকে কেন জানি মনে হলো এই বালাজোড়া যোগ্য উত্তরসূরি পেয়ে গেছি, তাই তোমাকে দিলাম। তুমি আমার ভরসার মান রাখবে কিন্তু। দেখো, তোমাকে আমি আমার নাতি বউ করে নিয়ে আসলাম। এই বিয়েতে আমার ছেলে আর আমি ছাড়া কারো মত ছিল না। তুমি কিন্তু এই মিয়া বাড়ির সবার মন জুগিয়ে চলার চেষ্টা করবে। তোমার শাশুড়ি তোমার সঙ্গে যতই খারাপ ব্যবহার করুক, তুমি তোমার আদর যত্ন ভালোবাসা দিয়ে তার মন নরম করবে, বউয়ের মর্যাদা আদায় করবে। শামিমা এত সচ্ছল পরিবারের মেয়ে না, কখনো আশা করেনি এত বড় ঘরে তার বিয়ে হবে। তার উপরে দাদি শাশুড়ি তাকে 3 ভরি ওজনের 2টা সোনার বালা দিয়ে বরণ করে নিল। এটা তার জন্য অনেক বড় পাওয়া। তবে এত কিছুর ভেতরেও তার মনে ভয় কাজ করছে যে বিয়েটা তার শাশুড়ি মেনে নেয়নি। এই কারণে সে খুবই ভয় আছে। শামিমাকে চুপ থাকতে দেখে হামিদা বেগম আবারও বললেন, কি গো বুবু, আমি যা আশা করছি তুমি কি আমার আশা রাখবে না? এভাবে চুপচাপ আছো কেন? আমাকে কথা দাও, এই সংসারকে তুমি আগলে রাখবে। কি হলো, আমাকে কথা দাও। তোমার শাশুড়ি তোমার সঙ্গে যতই খারাপ ব্যবহার করুক, তুমি কখনো ভেঙে পড়বে না। আমি তোমার শ্বশুর এবং শরীফ তোমার সঙ্গে আছি। দাদি, আপনি আমার ওপর ভরসা করছেন, আমি আপনার ভরসা রাখার জন্য চেষ্টা করব। কিন্তু আমার খুব ভয় করছে, আমার শাশুড়ি যদি আমাকে মেনে না নেয়, অনেক জ্বালা যন্ত্রণা করে তাড়িয়ে দিতে চায়, তখন আমি কি করব? ছেলের বউয়ের কথা শুনে আশরাফ মিয়া এগিয়ে এসে বললেন, মা কি বলল শুনলে না? আমরা আছি তোমার সঙ্গে।
আমরা যদি সবাই একজোট হয়ে থাকি, তোমার শাশুড়ি তোমাকে কিছু করতে পারবে না। সে না হয় রাগে তোমাকে দু চারটে কথা শোনালো, তুমি সেটা সহ্য করে নেবে। বৌমা, সেটা কি সহ্য করতে পারবে না? আমাদের মুখের দিকে তাকিয়ে সংসারটাকে আপন মনে করে দু চারটে কথা হজম করে নিবে। আব্বা, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের কথা রাখতে পারি, আর আল্লাহ যেন আমাকে অনেক ধৈর্য শক্তি দেয়। ইনশাল্লাহ, তোমার জন্য দোয়া রইল। মা, বৌমাকে খাবার দাও। সারাদিন কি না কি খেয়েছে, এখন একটু শান্তি মতো পেট ভরে খাবার খাক। শরীফ হাত মুখ ধুয়ে আয়, দুজনে একসঙ্গে খাবার খেয়ে নে। হামিদা বেগম রান্নাঘরে চলে আসলো খাবার রেডি করতে। হামিদা বেগমের সামনে বসে আছে বাড়ির কাজের মেয়ে আয়না। আয়নাকে কয়েকবার ভাত বেড়ে নিয়ে যাওয়ার জন্য বলেছিল হামিদা বেগম, কিন্তু আয়না মুখে মুখে জানিয়ে দিয়েছে ভাত বেড়ে দিতে পারবে না। সে যদি ভাত বেড়ে দেয়, রোকেয়া বেগম তাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। এই ভয়ে আয়না হামিদা বেগমের কথা শুনছে না। তাই হামিদা বেগম নিজেই ভাত বেড়ে নাতি আর নাতির বউয়ের সামনে এনে দিয়ে বলল, শরীফ শামীমকে নিয়ে খাবার খেয়ে রেস্ট নেই, সারাদিন তোদের ওপর দিয়ে অনেক ধকল গিয়েছে। শামীমা দাদি শাশুড়ির কাছ থেকে সুতি শাড়ি নিয়ে বিয়ের শাড়িটা চেঞ্জ করে এসে খেতে বসলো। মিয়া বাড়ির ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে, এই খবর শুনে আশেপাশের সবাই বউ দেখার জন্য বাড়িতে ভিড় জমিয়েছে। হামিদা বেগম সবাইকে বলল, বউ খাবার শেষ করুক, তারপর তোমরা বউকে দেখো। রোকেয়া বেগম ড্রাইভারকে বেশি জোরে গাড়ি চালাতে বলেছে। অর্ধেক রাস্তায় এসে গাড়ির চাকা গর্তে পড়ে যায়। অনেক চেষ্টা করেও গাড়ির চাকা উঠানো যাচ্ছে না। রাগে গজগজ করতে করতে রোকেয়া বেগম ড্রাইভারকে বলেন, কানা, চোখে দেখো না কেমন করে গাড়ি চালাও, গাড়ির চাকা গর্তে পড়ে গেল। আমি তাড়াতাড়ি বাড়ি যাব, আর তুমি আমাকে দেরি করে দিলে। ম্যাডাম, আপনি একটা সিএনজি নিয়ে বাসায় চলে যান, আমি গাড়ি কোনোভাবে উঠিয়ে তারপর নিয়ে আসতেছি। আমি সিএনজিতে যাব? সিএনজিতে গেলে আমার মান সম্মান থাকবে, লোকে কি বলবে? অসহ্যকর। মিলি তার মাকে বুঝিয়ে বলল সিএনজিতে বাড়িতে চলে আসতে। কোনো উপায় না দেখে রোকেয়া বেগম মিলিকে নিয়ে সিএনজি দিয়ে বাসায় চলে আসলো। এদিকে খাবার শেষ করে উঠে দাঁড়িয়েছে শরীফ। শামীমার খাওয়া এখনো শেষ হয়নি। বাড়ির গেট থেকে রোকেয়া বেগমের গলার আওয়াজ শোনা যাচ্ছে। মায়ের গলার আওয়াজ শুনে শরীফের কলিজা শুকিয়ে কাঠ। শামীমা শরীফকে জিজ্ঞেস করলো, কার গলার আওয়াজ শোনা যাচ্ছে? আর আপনি এরকম ভয় পেয়ে চারদিকে তাকাচ্ছেন কেন? শরীফ ভয়ের কারণে কোনো কথা বলতে পারতেছে না, মনে হচ্ছে সে এখনই পড়ে যাবে। তাড়াতাড়ি রুমের ভেতর ঢুকে হামিদা বেগম বললেন, শামীমা, তুমি ভয় পেও না, তোমার শাশুড়ি চলে আসছে, সে তোমাকে এখন যা ইচ্ছা তাই বলুক, তুমি শুধু চুপচাপ শুনে যাবে। তোমার শাশুড়ি রুমে আসার সঙ্গে সঙ্গে তাকে সালাম কইরো। শামীমা ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়িয়ে দাদি শাশুড়ির কথা সম্মতি জানালো। তার আর মুখ দিয়ে কোনো কথা বের হলো না। রুমে প্রবেশ করতে করতে রোকেয়া বেগম কর্কট কণ্ঠে চিৎকার করে বলে, শরীফ, এই শরীফ, তো সাহস কিভাবে হলো আমার অবাধ্য হয়ে বিয়ে করার? শরীফ আমতা আমতা করে মায়ের পায়ে পড়ে গেল। রোকেয়া বেগম কিছুটা দূরত্বে সরে শরীফকে লাথি দিয়ে সরিয়ে দিয়ে শামীমার সামনে এসে দাঁড়ালো। শামীমা ভয়ে জড়সড় হয়ে শাশুড়ির পায়ে সালাম করতে যাবে, তখনই রোকেয়া বেগম বলে ওঠে, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় আমাকে সালাম করার? তোকে কখনো আমি আমার ছেলের বউ হিসেবে মেনে নেব না। কি ভাবছিস গোপনে বিয়ে করলে তুই এই মিয়া বাড়ির বউয়ের মর্যাদা পাবি? কখনোই না। আমার স্বামী আর শাশুড়ি তোকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, কিন্তু আমার ছেলের সংসার তুই কখনোই করতে পারবি না। আমি যেভাবেই হোক তোকে এই বাড়ি থেকে তাড়াবো। বোমা, মুখ সামলে কথা বলো। আমি তোমার শাশুড়ি, এখনো বেঁচে আছি। তোমার চেয়ে আমার এই সংসারে অধিকার বেশি। আমি যা ভালো মনে করেছি তাই করেছি। আমিও দেখব তুমি শামীমাকে এই বাড়ি থেকে কিভাবে তাড়াও। শাশুড়ির কথা শুনে রোকেয়া বেগম অট্টহাসিতে ভেঙে পড়লেন। এটা দেখে মিলি অবাক হয়ে তার মাকে বলল, মা, ভাইজানকে বিয়ে করাতে পারলে না বলে সেই সুখে তুমি কি পাগল হয়ে গেলে? না হলে এভাবে হাসতো কেন? আমি পাগল হব না, সবাইকে পাগল করে ছাড়বো। আমার সাথে ষড়যন্ত্র? আমিও দেখে ছাড়বো এই ছোট লোকের বাচ্চাকে
তোর দাদি কিভাবে এ বাড়িতে রাখে? আব্বা, দাদি, তোমরা কি মনে করে এরকম একটা ফ্যামিলিতে ভাইজানকে বিয়ে দিলে? আমি বুঝতে পারছি না। কোনো দিক দিয়ে আমাদের ফ্যামিলির সাথে তাদের যায় না। আর ভাইজান, তুমি তো মায়ের কথা ছাড়া এক পাও চলো না। তুমি কিভাবে মায়ের আড়ালে বিয়ে করতে পারলে? আমার ছেলেটাকে জাদুটোনা করেছে, না হলে কখনোই আমার ছেলে অবাধ্য হতো না। শরীফ, যা করার করেছিস, এখন থেকে আমি যা বলবো তাই শুনবি। তোর বউকে তুই ডিভোর্স দিবি, এটাই আমার আদেশ। নববিবাহিত স্ত্রীকে ডিভোর্স দিতে হবে, এটা শুনে শরীফের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে কখনোই তার স্ত্রীকে ডিভোর্স দিতে চাইবে না, কিন্তু মায়ের কথার ওপর কথা বলতে পারছে না শরীফ। রোকেয়া বেগম শরীফের হাত ধরে টেনে তার রুমের দিকে নিয়ে যাচ্ছে। আশরাফ মিয়া রোকেয়া বেগমের সামনে দাঁড়িয়ে কঠিন কণ্ঠে বলল, রোকেয়া, তোমার এমন বাড়াবাড়ির জন্য কিন্তু অনেক বেশি মাসুল দিতে হবে। দ্বিতীয়বার যদি তোমার মুখ থেকে ডিভোর্সের কথা শুনি, তাহলে খুব কঠিন সিদ্ধান্ত নেব আমি। আমার ছেলের জীবন নিয়ে তুমি চিনিমিনি খেলবে, সেটা আমি কখনোই বরদাস্ত করব না। তোমার যা করার করো, আমি ভয় পাওয়ার মেয়ে না। চৌধুরী বংশের মেয়েরা কখনো ভয় পায় না। শরীফকে নিয়ে রুমের ভেতর ধাক্কা মেরে বাহির থেকে দরজা লাগিয়ে দিল রোকেয়া বেগম। শরীফ অনেকবার তার মাকে আকুতি মিনতি করে ডাকলো, কিন্তু রোকেয়া বেগম শরীফের কোনো কথাই শুনল না। বিয়ের প্রথম রাত নিয়ে প্রতিটা মানুষের স্বপ্ন থাকে, সেই স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিল শরীফের মা। খুব কষ্টে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে শরীফ। শামীমা দাদি শাশুড়ির সঙ্গে শুয়ে কান্না করে চোখ ভিজাচ্ছে আর ভাবছে, আমি কি এই বাড়িতে সংসার করতে পারবো? কখনো কি স্বামীর ভালোবাসা পাবো, নাকি হাতের মেহেদি না শুকাতে শুকাতে এই বাড়ি থেকে আমার ডিভোর্সের তকমা নিয়ে চলে যেতে হবে? পরক্ষণে শামীমা আবার ভাবে, না না, আমার যত কষ্টই হোক, আমি চেষ্টা করব এখানে থেকেই আমার জীবনটা কাটিয়ে দিতে। যদি আমাকে মরতে হয়, এই বাড়িতেই মরব। এই বাড়ি ছেড়ে আমার স্বামীকে ছেড়ে আমি কোথাও যাব না। ডিভোর্স পেপার হাতে নিয়ে রুমের দরজা খুলে শরীফের সামনে এসে দাঁড়ালো রোকেয়া বেগম। ডিভোর্স পেপারটা বিছানার উপর ছুঁড়ে মেরে রোকেয়া বেগম শরীফকে বলল, এখানে সই করে দে। আপদটাকে ঘাট থেকে নামানোর জন্য তোর তাকে ডিভোর্স দিতে হবে। শরীফ মায়ের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। সে ভাবতে পারেনি সত্যি সত্যি তার মা ডিভোর্স পেপার নিয়ে এসে শামীমাকে ডিভোর্স দিতে বলবে। শরীফ মায়ের কথা শুনে কোনো প্রতি উত্তর না করে চুপচাপ দাঁড়িয়ে আছে। রুমের ভেতর ঢুকলো শরীফের মামা মাহবুব চৌধুরী। শরীফকে দাঁড়িয়ে থাকতে দেখে মাহবুব চৌধুরী ধমক দিয়ে বললেন, কি হলো শরীফ, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আমি উকিলের সঙ্গে কথা বলে এসেছি, তোর কোনো সমস্যা হবে না। সে ব্যবস্থা আমরা করব। যত টাকা দেনমোহর ধরা হয়েছে, তত টাকা দেনমোহর মেয়েকে দিয়ে দেওয়া হবে। শুধু শুধু ছোট লোকের বাচ্চাকে এ বাড়িতে বউ করে রাখার মানে হয় না। তোকে আমরা খান বাড়ির মেয়ের সঙ্গে বিয়ে দেব। এখনো দাঁড়িয়ে আছিস? আমার কথা রাখছিস না? আমার কথা না রাখলে খুব খারাপ হয়ে যাবে। তোর মাকে তুই ভালো করেই চিনিস। শরীফের কোনো রিয়াকশন না দেখে রোকেয়া বেগম ডিভোর্স পেপারটা হাতে নিয়ে শরীফের হাতে তুলে দিয়ে জোর করে সাইন করাতে চাচ্ছে। তখনই চলে আসলো আশরাফ মিয়া। এসে ডিভোর্স পেপারটা নিয়ে টান মেরে ছিঁড়ে ফেলল। রোকেয়া বেগম রাগে চিৎকার করে বলল, কাজটা তুমি ভালো করলে না শরীফের বাবা। আমার আড়ালে আমার ছেলেকে বিয়ে করিয়েছ, আবার এখন ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেললে? তোমার খুব বার বেড়ে গিয়েছে। এত পাওয়ার কোথায় পেলে? আশরাফ মিয়া শরীরের সমস্ত শক্তি দিয়ে রোকেয়া বেগমকে থাপ্পড় মারল। থাপ্পড়ের তাল সামলাতে না পেরে রোকেয়া বেগম খাটের ওপর পড়ে গেল। বোনকে মারায় মাহবুব চৌধুরী রেগে গিয়ে বলল, তোমার সাহস তো কম না, আমার সামনে তুমি আমার বোনের গায়ে হাত তোলো। ভাইজান, আমাদের পারিবারিক ব্যাপারে আপনি কথা বলবেন না। আপনি কোন সাহসে আমার ছেলের বউয়ের ডিভোর্স করানোর জন্য ডিভোর্স পেপার রেডি করে নিয়ে এসেছেন? আপনাকে আমি এখনো সম্মান দিচ্ছি, ভালোই ভালো এখান থেকে চলে যান, না হলে কিন্তু রোকেয়ার বড় ভাই হিসেবে আপনি আমার কাছ থেকে সম্মান পাবেন না। কোথায় আপনি আপনার বোনকে বুঝিয়ে ভাগ্নের সংসার বাঁচাতে চাইবেন, তা না করে আপনিও আপনার বোনের সঙ্গে যোগ দিয়েছেন আমার ছেলের সংসার ভাঙার। যেমন বোন তেমন ভাই।
ভাইকে অপমান করে কথা বলায় আর নিজের গায়ে হাত তোলায় আশরাফ মিয়ার প্রতি খুব রেগে গেল রোকেয়া বেগম। অকথ্য ভাষায় গালাগালি শুরু করলো আশরাফ মিয়াকে এবং হুমকি দিয়ে বলল, যেভাবেই হোক শামীমাকে সে এই বাড়িতে থাকতে দিবে না, তার ছেলেকে দিয়ে ডিভোর্স দেওয়া হবে। আশরাফ মিয়া বুঝতে পারল তার স্ত্রী যে অবস্থা শুরু করেছে, কঠোর পদক্ষেপ না নিলে তাকে থামানো যাবে না। তাই তিনি বলে দিলেন, তুমি যদি আমার কথা না শুনে চলো তাহলে আমার সহায় সম্পত্তি, টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আমি আমার ছেলে এবং ছেলের বউয়ের নামে লিখে দেব। কি বললে তুমি? সব কিছু ছেলের নামে আর ওই মেয়েটার নামে লিখে দিবে? তুমি এটা বলতে পারলে? আমাকে, তোমার মেয়েকে তোমার সমস্ত কিছু থেকে বঞ্চিত করবে? হ্যাঁ, সব কিছু লিখে দেব। আমি তোমাদেরকে বঞ্চিত করতে চাইনি, তোমরা নিজেরাই বঞ্চিত হওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। বাবার মুখে এমন কথা শুনে মিলি সম্পত্তি হারানোর ভয়ে বাবার সামনে এসে বলল, আব্বা, আমি তোমার মেয়ে, তুমি আমাকে তোমার সবকিছু থেকে বঞ্চিত করবে? কি অপরাধ করেছি আমি? মা না হয় ভাবিকে মেনে না নিয়ে তোমার কাছে অপরাধী হয়েছে, আমি কি করে অপরাধী হলাম? পরের মেয়ের জন্য তোমার এত দরদ, আর নিজের মেয়েকে বঞ্চিত করতে চাচ্ছ? মিলির কথা শুনে আশরাফ মিয়া কিঞ্চিত হাসল। হামিদা বেগম রুমের ভেতর প্রবেশ করে মিলিকে বলল, তোর বাবা কেন এই কথা বলেছে সেটা তুই বুঝতে পারিস নাই। এতটুকু বড় হওয়ার পর থেকে তুই তোর বাবার কোন কথাটা শুনেছিস? তোর মা তোকে যা বলে তাই করিস, হয়েছিস তো মায়ের মতো। যেই মেয়েকে আমরা বিয়ে করে নিয়ে এসেছি ওই মেয়ে তোদের মা মেয়েকে কি করেছে তাকে তোরা কেন মেনে নিতে পারছিস না? সকালবেলা উঠে দেখলাম তুই শামীমাকে গিয়ে অনেক বকাঝকা করে আসলি, কেন এমনটা করেছিস? দাদির কথা শুনে মিলি আমতা আমতা করে বলল, ভাবির সঙ্গে খারাপ ব্যবহার করা আমার অন্যায় হয়ে গিয়েছে, আমি আর ভাবির সঙ্গে খারাপ ব্যবহার করব না, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আব্বা, আমাকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে দাদি আর তুমি যা বলবে, যা সিদ্ধান্ত নিবে আমি তাই মেনে নেব, মায়ের কোনো কথা শুনব না। সম্পত্তি হারানোর ভয়ে মিলি পাল্টি মেরে দাদি আর বাবার পক্ষে চলে গেল। সেটা ভালো করে বুঝতে পারল রোকেয়া বেগম এবং মাহবুব চৌধুরী। বেশি বাড়াবাড়ি করলে সবকিছু থেকে বোনকে বঞ্চিত করবে। এটা শুনে মাহবুব চৌধুরী আর কিছু না বলে মিয়া বাড়ি থেকে বের হয়ে গেল। যাবার আগে ইশারায় রোকেয়া বেগমকে শান্ত থাকতে বললেন। মাহবুব চৌধুরী চলে যেতে রোকেয়া বেগম কিছুটা শান্ত স্বরে শাশুড়ি আর স্বামীকে বললেন, আপনাদের যখন শরীফের বউকে এতই পছন্দ তাহলে আমিও মেনে নিলাম, তবে আমার ছেলের বউয়ের আমার কথা শুনে চলতে হবে। আমাকে শাশুড়ি বলে সম্মান দিতে হবে। যদি এটা মনে করে আপনারা তাকে বিয়ে করিয়ে নিয়ে আসছেন আমাকে সে মান্য করবে না, তখন কি আমি তাকে মেনে নিয়ে চলতে পারবো? বৌমা, তুমি চিন্তা করো না, আমরা শামীমাকে পছন্দ করে নিয়ে আসলেও সে এই বাড়ির সবাইকে সম্মান দিয়ে চলবে। আমি দেখে শুনে আমার নাতির জন্য এমন মেয়ে পছন্দ করে নিয়ে এসেছি যে কখনোই শাশুড়িকে অসম্মান করবে না। আশরাফ মিয়া নিজের স্ত্রীকে ভালো করে চিনো, সে বুঝতে পারল সবকিছু ছেলে ছেলের বউকে দিয়ে দিবে। এটা শুনে রোকেয়া বেগম একটু নরম হয়ে এসেছে, কিন্তু সে দমে যাবার পাত্রী নয়। মনে মনে যে ষড়যন্ত্র করবে শামীমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার, সেটা তিনি ভালো করেই জানে। আশরাফ মিয়া আরেকবার রোকেয়া বেগমকে কঠোর করে বলে দিল সে যেন ছেলের বউয়ের সঙ্গে ভালো আচরণ করে, ছেলের বউকে নিজের মেয়ে হিসেবে মেনে নেয়। স্বামীর কথার সঙ্গে একমত হলো রোকেয়া বেগম। শরীফ এতক্ষণ কোনো কথাই বলছিল না, ভাবছিল আজকে হয়তো তার স্ত্রীকে মায়ের কথা মতো ডিভোর্স দিয়ে দিতে হবে। এখন সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে শরীফ। হামিদা বেগম শামীমার কাছে এসে বলল, এবার তো একটু হাসো, তোমার শাশুড়ি তোমাকে মেনে নিয়েছে। আমার সঙ্গে আসো, তোমার শাশুড়িকে সালাম করবে। সত্যি সত্যি আম্মা আমাকে মেনে নিয়েছে? বিশ্বাস হতে যাচ্ছে না। কিছুক্ষণ আগেই না শুনলাম আমাকে ডিভোর্স দিতে বলতেছে তার ছেলেকে। আমার ছেলে এমন পদক্ষেপ নিয়েছে তাই তার বাঁকা স্ত্রী সোজা হয়ে গিয়েছে। এখন পুরনো কথা বাদ দাও, আমার সঙ্গে আসো, তোমার শাশুড়ির সঙ্গে মিলমিশ করিয়ে দিই। আর একটা কথা শোনো, তোমার শাশুড়ি তোমাকে যা যা কাজ করতে বলবে তাই করবে।
শাশুড়ির মন জুগিয়ে চলতে চেষ্টা করবে। হাজার হলেও সে তোমার স্বামীর মা, তাকে নিজের মা মনে করবে। আর যদি অন্যায়ভাবে রোকেয়া তোমার সঙ্গে বাজে আচরণ করে, আমি আর তোমার শ্বশুর তো আছি, তাকে ছেড়ে কথা বলবো না। ঠিক আছে, আমি সবার কথা মেনে চলার চেষ্টা করব। কখনো কোনো অভিযোগ করতে দেব না কাউকে। শামীমা শাশুড়ির কাছে এসে সালাম করলো। রোকেয়া বেগম শামীমাকে মাথায় হাত বুলিয়ে দোয়া করার ভঙ্গিমায় বলল, বেঁচে থাকো, বেঁচে থাকো। এই বাড়িতে বউ হয়ে এসেছ, বাড়ির মান মর্যাদা বজায় রাখতে চেষ্টা করবে, সবার কথা শুনে চলবে, তাহলে এই বাড়ির যোগ্য বউ হতে পারবে। রোকেয়া বেগমের কথায় শামীমা বলল, আম্মা, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সবার কথা রাখতে পারি এবং এই বাড়ির যোগ্য বউ হতে পারি। মিলি তার মায়ের ভালো মানুষই দেখে মনে মনে আশ্চর্য হলো। সে বড় হওয়ার পর থেকে তার মায়ের ভালো রূপ দেখেনি। ধন সম্পদ হাতছাড়া হয়ে যাবে এই ভয়ে মায়ের মাঝে এতটা পরিবর্তন হবে মিলি কল্পনাও করতে পারেনি। শামীমা দাদি শাশুড়ির সঙ্গে শাশুড়ির রুম থেকে বের হয়ে আসার পর মিলি তার মাকে বলল, মা, মুহূর্তেই তোমার এত পরিবর্তন, তুমি কি সত্যি সত্যি এই মেয়েটাকে ছেলের বউ হিসেবে মেনে নিয়েছ? আমি তো কখনোই তাকে ভাবি হিসেবে মেনে নেব না। তোর যদি পরিবর্তন হতে পারে, আমার কেন হবে না? আমি তো সম্পত্তি হারানোর ভয়ে তখন বাবার দাদির পক্ষ নিয়েছি, কিন্তু মনে মনে তোমার পক্ষে আছি। থাক, আমার পক্ষে থাকতে হবে না, তোর বাবার দাদির পক্ষে থাক। যে মেয়ে সম্পত্তির লোভে মাকে ছেড়ে বাবার দাদির পক্ষে কথা বলতে পারে, সেই মেয়ে কেমন মেয়ে আমার ভালো করে জানা হয়ে গেছে। মা, সম্পত্তির লোভ সবারই আছে, তুমিও তো এই সম্পত্তির লোভে ভাইজানের বউকে মেনে নিলে। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। রোকেয়া বেগমের রাগ দেখে মিলি হেসে দিয়ে সামনে থেকে চলে গেল। রোকেয়া বেগম দাঁতে দাঁত চেপে বলল, আমি শুধু সময়ের অপেক্ষায় আজকে এই ছোট লোকের বাচ্চাটাকে মেনে নিয়েছি, কিন্তু সে যে এই বাড়িতে বউ হয়ে থাকবে সেটা কখনোই পারবে না। ছলে বলে কৌশলে আমি অশিক্ষিত ছোট লোকের বাচ্চাটাকে বাড়ি ছাড়া করব, আর আমার ছেলেকে দ্বিতীয়বার বিয়ে দেব। এটাই আমার নিজের সাথে নিজের ওয়াদা। বাহার খান যখন শুনতে পেল তার মেয়ের হবু জামাই বিয়ে করে ফেলেছে, রাগে বাহার খান গর্জে উঠল। চিৎকার করে বাড়ির সবাইকে ডেকে বললেন, মিয়া বাড়ির ছেলের সাহস কিভাবে হয় আমার মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে অন্য কাউকে বিয়ে করে ফেলার? তাকে আমি দেখে ছাড়ব। বাহার খানের ছোট ভাই বাহাদুর খান ভাইকে শান্ত হতে বললেন, কিন্তু বাহার খান কিছুতেই শান্ত হচ্ছে না। এটা দেখে মেহেরিনার মা স্বামীকে বোঝানোর জন্য হাতে পায়ে ধরছে। বাহার খান কিছুটা শান্ত হয়ে আসলে বাহাদুর খান ভাইকে বললেন, আমি এখনই ছেলের মায়ের কাছে ফোন করতেছি, তুমি শান্ত হয়ে বসো। তারা আমাদের সঙ্গে কেন এমন করলো এটার জবাব তাদেরকে দিতে হবে। তুই তাকে জিজ্ঞেস কর তার ছেলে এটা করার সাহস পেল কিভাবে। আমাদের ইজ্জতের ভরাডুবি করে সে ভালো থাকবে এটা আমি হতে দেব না। এটার প্রতিশোধ আমি নিয়ে ছাড়ব। ভাইজান, তুমি চুপ করে বসো, আমি যা বলার বলছি। তাদেরকে ছেড়ে কথা বলবো না। আমাদের সঙ্গে এত বড় প্রতারণা। বিছানায় শুয়ে আছে রোকেয়া বেগম, পাশে বসে পা টিপে দিচ্ছে কাজের মেয়ে আয়না। ফোনে কল আসার সঙ্গে সঙ্গে রোকেয়া বেগমের বুক ধড়াক করে উঠল। সে মোবাইলের স্ক্রিনে দেখতে পেল বাহার খানের নাম্বার থেকে কল আসছে। কি উত্তর দেবে তাকে এই ভয়ে কল রিসিভ করতেছে না, কিন্তু বাহাদুর খান বারবার কল করে যাচ্ছে। শেষ পর্যন্ত রোকেয়া বেগম কল রিসিভ করলেন। কল রিসিভ করতে অপর প্রান্ত থেকে তীক্ষ্ণ কণ্ঠে বাহাদুর খান বলে উঠলেন, কি ব্যাপার, কল রিসিভ করেন না কেন? আমাদের মান ইজ্জত নিয়ে খেলা করে এখন ঘাপটি মেরে বসে আছেন? আপনার ছেলেকে অন্য জায়গায় বিয়ে করাবেন সেটা যদি জানতেনই আমাদের মেয়ের সঙ্গে কেন বিয়ে ঠিক করলেন? আমরা তো অনেকজনকে বিয়ের দাওয়াতও দিয়ে ফেলছি, আমাদের মান সম্মান কিছু রইল? রোকেয়া বেগম বাহাদুর খানের কথায় কি জবাব দিবেন বুঝতে পারছেন না। কিছুক্ষণ চুপ করে থেকে অপরাধীর মতো মিনমিন করে বললেন, ভাই, আপনি একটু শান্ত হন, আমার কথাটা শুনুন। আমার কথা শুনলে আপনি সব কিছু বুঝতে পারবেন। আমি কিন্তু আমার ছেলের বিয়ে দেইনি। আমি নিজেও জানতাম না আমার স্বামী আর শাশুড়ি মিলে আমার ছেলের বিয়ে গোপনে অন্য জায়গায় ঠিক করেছে। আমি যদি এটা জানতাম কখনোই ওই গরিব ছোট লোকের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হতে দিতাম না।
বাহাদুর খানের কাছ থেকে মোবাইল টান দিয়ে বাহার খান নিয়ে রাগে গজগজ করতে করতে বলেন, আপনাদের এই প্রতারণার মাসুল আপনাদেরকেই দিতে হবে। আপনি যতই মিথ্যা কথা বানিয়ে বলে আমাদেরকে বোঝাতে চান, আমরা এটা বিশ্বাস করব না। আপনি মা হন, আপনাকে না জানিয়ে আপনার ছেলে অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে। এক বাড়িতে থেকেও আপনি সেটা কিছুই বুঝতে পারেন নাই। আমাদেরকে পাগল পেয়েছেন? যা বলবেন তাই আমরা বিশ্বাস করব? ভাই সাহেব, সত্যি বলছি, আমার স্বামী আর শাশুড়ি যা আমার আড়ালে এত বড় ষড়যন্ত্র করে আমার ছেলেকে বিয়ে করিয়ে ফেলবে, এটা আমি কল্পনাও করতে পারিনি। হ্যাঁ, এটা জানি ওই মেয়েকে দেখে তারা পছন্দ করেছিল, কিন্তু আমার পছন্দ হয়নি বলে আমি বিয়ে করাবো না বলে না করে দিয়েছি। তারপরে যে তারা গোপনে গোপনে এত কিছু করে আমার ছেলেকে বিয়ে করিয়ে ফেলবে, এটা বুঝতে পারিনি। আমি সব সময় জানতাম আমার কথার উপরে আমার ছেলে কথা বলে না, আর এত বড় কাজ করে ফেললো আমাকে না জানিয়ে। আমি তো আশ্চর্য হয়ে গিয়েছি। আমাদের মান সম্মান কতটা নষ্ট হলো আপনাদের জন্য, সেটা কি বুঝতে পারছেন? ভাই সাহেব, আমাকে ক্ষমা করবেন। আমার জন্য আপনাদের মান সম্মান গেল, তার জন্য আমি খুবই দুঃখিত। আপনি একটু ধৈর্য ধরেন। এই মেয়েকে যেভাবেই হোক আমাদের বাড়ি থেকে তাড়িয়ে আপনার মেয়েকে মিয়া বাড়ির বউ করে নিয়ে আসব। আপনার মাথা খারাপ হয়েছে? আমার মেয়েকে বিয়ে দেব ডিভোর্সিং ছেলের কাছে? সেটা কখনোই না। আমি ভাবতে পারছি না এই কথাটা বলার সাহস কিভাবে হলো আপনার। এই কথা দ্বিতীয়বার আর মুখে আনবেন না। রোকেয়া বেগম আরও কিছু বলতে যাবে, তখনই ফোন কেটে দিল বাহার খান। সবাই কষ্ট পেল, মনে মনে খুশি হলো মেহেরিনা। সে শুধু মা বাবার মুখের দিকে তাকিয়ে বিয়ে করার জন্য রাজি হয়েছিল, কিন্তু মনে মনে তার ভালোবাসার মানুষকে আপন করে পেতে চাইছে। বাহার খান ফোন কেটে দেওয়াতে অপমান বোধ করল রোকেয়া বেগম। সে জীবনে প্রথমবার কারো কাছ থেকে এভাবে অপমানিত হলো। এতক্ষণ চুপচাপ কথা শুনছিল আয়না। আয়না রোকেয়া বেগমকে বলল, চাচি আম্মা, আপনাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। বল, কি বলবি? আপনি তো ভাইজানের বিয়ে মেনে নিতে পারছেন না, আবার চাচাজান এর ভয়ে ভাইজানের বউকে তাড়াতে পারছেন না। যদি কৌশলের একটা কাজ করেন, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কি করতে হবে বল? আমার পরিচিত একজন কবিরাজ আছে, তার কাছে গেলে এমন কিছু করবে যেন ভাইজানের বউ নিজে থেকে এই বাড়ি থেকে চলে যেতে চায়। সে যদি নিজের মুখে বলে ভাইজানের সংসার করবে না, তাহলে তো চাচাজান আর দাদিজান আপনার কোনো দোষ দিতে পারবে না। কবিরাজ আমি এমনিতেই বিশ্বাস করি না। এদের কাছে গেলে কাজ হবে নাকি? অবশ্যই হবে। অনেকজন এই কবিরাজের কাছ থেকে কাজ করিয়া সফল হয়েছে আমার জানা মতে। আপনি তো সরাসরি ভাইজানের বউকে তাড়াতে পারবেন না। এটা করে দেখতে পারেন। যদি কাজ হয়ে যায় তাহলে তো আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। ঠিক আছে, তুই তাহলে কালকেই আমাকে ওই কবিরাজের কাছে নিয়ে যাবি। কেউ যেন এ ব্যাপারে জানতে না পারে। তুই আগে থেকে তোর বাড়িতে চলে যাবি সকালে। আমি আমার ভাইয়ের বাড়িতে যাব, এটা বলে বাড়ি থেকে বের হব। তারপর তোকে তোর বাড়ি থেকে নিয়ে যাব। আজকে শরীফের ফুলসজ্জা। হামিদা বেগম নাতিবকে ভালো করে সাজিয়ে শরীফের রুমে দিয়ে গিয়েছে। শরীফ লাজুক ভঙ্গিতে শামিমার কাছে এসে বসল। শামিমা লজ্জা পেয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে সরে বসতে চাইলে শরীফ শামিমার হাতটা খপ করে ধরে ফেলে। এতে শামিমা কেঁপে ওঠে। শরীফ হেসে দিয়ে বলে, আমার কাছ থেকে দূরে যাওয়ার ইচ্ছা নাকি? না না, সেটা হবে কেন? তবে আপনার স্পর্শে কেমন জানি অনুভব করলাম, তাই সরে গিয়েছে। আমরা স্বামী স্ত্রী, সারা জীবন একসঙ্গে থাকব। কিন্তু আমার তো ভয় আছে। কিসের ভয়? আপনাকে হারানোর। শাশুড়ি মা আমাকে মন থেকে মেনে নেয়নি। তিনি চাইবেন যে কোনো উপায়ে আপনার আমার বিচ্ছেদ ঘটানোর। শরীফ শামিমার হাতে হাত রেখে কথা দিল, যত কিছু হোক কখনো সে তাকে ছাড়বে না। শরীফের আশ্বাস পেয়ে শামিমা শরীফের বুকে মাথা রাখল। শুরু হলো তাদের নতুন পথ চলা। স্বামীর ভালোবাসায় সিক্ত হয়ে শামিমা যেন নতুন এক জীবন পেল। নিমিষেই ভুলে গেল যত চিন্তা। ভোরে উঠে ফ্রেশ হয়ে শামিমা রান্নাঘরে আসলো সকালে নাস্তা বানানোর জন্য।
হামিদা বেগম আয়নাকে ডেকে বললেন শামীমাকে রান্নায় সাহায্য করার জন্য। হামিদা বেগমের কথা শুনে আয়না বলল, আমি এখনই আমার বাড়িতে চলে যাচ্ছি। আমার মা অসুস্থ, বাবা ফোন দিয়েছিল। তোর মা অসুস্থ সেটা তো তোকে দেখে বোঝা যাচ্ছে না। তুই দেখি সাজুগুজু করতেছিস, মনে হচ্ছে কোথায় যেন ঘুরতে যাবি। দাদি, আপনি কোথায় দেখলেন আমি সাজুগুজু করতেছি? সব সময় শুধু আপনি আমার সাথে এরকম করেন। আচ্ছা ঠিক আছে, মাথাটাও আঁচড় করব না, আমি এখনই চলে যাচ্ছি। আয়না আর এক মুহূর্ত দেরি না করে মিয়া বাড়ি থেকে বের হয়ে আসলো। আসার সময় মনে মনে হাসলো। আয়না চলে যাবার কিছুক্ষণ পরই রোকেয়া বেগম তার শাশুড়ির কাছে এসে বলল, ভাইয়ের বাড়িতে যাবে, আবার দুপুরের আগে চলে আসবে। হামিদা বেগম বুঝতে পারছে না এই বাড়িতে কি হচ্ছে। সকালে রেডি হয়ে আয়না চলে গেল, আর এখন তার ছেলের বউ যাচ্ছে। তার মনে কেমন যেন একটা সন্দেহের উদয় হচ্ছে। শামীমা নাস্তা বানিয়ে শ্বশুর শাশুড়ি এবং দাদি শাশুড়িকে ডেকে খাবার টেবিলে আসতে বলল। শামীমা নিজের রুমে এসে শরীফকে ডেকে বলল তাড়াতাড়ি উঠতে। শরীফ ঘুম থেকে উঠতে চাইল না। শামীমা শরীফকে জোর করে ওয়াশরুমে পাঠিয়ে দিয়ে সে আবার খাবার পরিবেশন করার জন্য চলে আসলো। আজকে প্রথম রান্না করেছে শামীমা। দাদি শাশুড়ি এবং শ্বশুর শামীমার বানানো নাস্তা খেয়ে খুব প্রশংসা করলেন। ভাইয়ের বউয়ের হাতে রান্না খেতে মিলির কাছে ভালো লাগলো, সে মুখে কিছু প্রকাশ করল না। রোকেয়া বেগম চুপচাপ নাস্তা খাচ্ছিল। আশরাফ মিয়া তাকে জিজ্ঞেস করলো, কি গো, ছেলের বউয়ের হাতের নাস্তা কেমন হয়েছে? আমার কাছে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে, আজকে প্রথম দিন রান্না করেছে। একদিনের রান্না খেয়ে এত প্রশংসা করো না, দেখি আরো কি কি রান্না করতে পারে। হামিদা বেগম বললেন, আমার নাতি বউ সব কিছুই রান্না করতে পারে। সব দিক দেখে শুনে শামীমাকে বউ করে নিয়ে এসেছি। শাশুড়ির কথায় মনে মনে জ্বলে উঠল রোকেয়া বেগম, কিন্তু মুখে কিছু প্রকাশ করল না। তাড়াতাড়ি নাস্তাকে বের হয়ে গেল আয়নাকে নিয়ে কবিরাজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। গাড়ি নিয়ে গেল না, গাড়ি নিয়ে গেলে ড্রাইভার যদি জেনে ফেলে, তাই সে একটা সিএনজি নিয়ে আয়নার বাড়িতে চলে গেল। সেখান থেকেই কবিরাজের বাড়ি যাবে। রোকেয়া বেগম আয়নাকে নিয়ে কবিরাজের বাড়িতে এসেছে। কবিরাজের গোপন ঘরে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে কবিরাজ। আয়না রোকেয়া বেগমকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, হুজুর, আসতে পারি? আমি একজনকে নিয়ে এসেছি, তার একটি কাজ করে দিতে হবে। আয়নার কথা শুনে কবিরাজ হাত ইশারায় ঘরের ভেতর প্রবেশ করতে বলল। আয়না রোকেয়া বেগমকে নিয়েই ঘরের ভেতর প্রবেশ করলো। দুজনের সামনে এক পাটিতে বসলো, চোখ মেরে তাকানো কবিরাজ। ও, তুই এসেছিস, অনেকদিন পর আসলি। সঙ্গে ইনিকে? হুজুর, আমি এনাদের বাসায় কাজ করি। এই চাচি আম্মা তার একটা সমস্যার জন্য এসেছে। তার সমস্যাটা সমাধান করে দিলে তিনি আপনাকে খুশি করবে। রোকেয়া বেগমকে ভালো করে তাকিয়ে দেখলো কবিরাজ। মনে মনে ভাবল, বোঝা যাচ্ছে এই মহিলা অনেক বড় লোক। এই মহিলার কাছ থেকে বেশ কিছু টাকা ধান্দা করা যাবে। রোকেয়া বেগম সালাম দিয়ে নিজের পরিচয় দিল। তারপর বলল, হুজুর, আমার স্বামী আর শাশুড়ি মিলে আমার ছেলেকে গোপনে বিয়ে দিয়েছে। আমি যে মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছিলাম, তার সাথে আমার ছেলেকে বিয়ে দিতে পারিনি। এই কারণে আমি অনেক অসম্মানিত হয়েছি। যেভাবেই হোক, আমার ছেলের বউকে আমি তাড়াতে চাই। আপনি এটার ব্যবস্থা করে দিন। ছেলের বউকে আপনার পছন্দ না, তাই তাড়াতে চান, কিন্তু তাড়ানো সেটা অনেক সময় লাগবে। আমি একটা এমন ওষুধ দেব, সেটা যদি আপনার ছেলের বউকে খাইয়ে দেন, সে পাগল হয়ে যাবে। আর পাগল হলে সে এমনিতেই আপনার বাড়ি থেকে চলে যাবে। পাগল মেয়েকে কেউই তো ছেলের বউ হিসেবে বাড়িতে রাখতে চাইবে না, তাই না? একদম ঠিক বলেছেন। তেমন কিছুই চাচ্ছি, তার যেন ক্ষতি হয়। ওই মেয়েটার জন্য আমার মান সম্মান সব চলে গিয়েছে। আমার ছেলে আমার অবাধ্য হয়েছে, এটার প্রতিশোধ আমি নিতে চাই। এটার জন্য আপনাকে 10,000 টাকা দিতে হবে, আর কাজটা কয়েকদিনের ভেতরই হয়ে যাবে। এমন পাগল হবে, রাস্তায় রাস্তায় ঘুরে ফিরবে, কাউকে চিনতে পারবে না। আয়না বুঝতে পারেনি রোকেয়া বেগম আর কবিরাজ মিলে এত বড় কিছু করতে চাইবে। আয়না শুধু ভেবেছিল শামীমাকে এ বাড়ি থেকে তাড়াতে চাইবে, এত বড় ক্ষতি করতে চাইবে। এটা জানলে আয়না কবিরাজের কাছে রোকেয়া বেগমকে নিয়ে আসতো না।
তাই সে বাধা দিতে রোকেয়া বেগমকে বলল, চাচি আম্মা, এটা করা কি ঠিক হবে? আপনি শুধু শামীমা ভাবিকে বাড়ি থেকে তাড়িয়ে দেবার জন্য ওষুধ নিয়ে যান, একটা মানুষকে শুধু শুধু পাগল করে রাস্তায় ঘুরাবেন, তার সারাটা জীবন নষ্ট হয়ে যাবে, এটা ঠিক হচ্ছে না। আয়না একথা বলার সঙ্গে সঙ্গে কবিরাজ আয়নাকে জোরে সোরে একটা ধমক মারল। আর রোকেয়া বেগম আয়নাকে শাসিয়ে বলল, তোর মতো একজন কাজের মেয়ে সাহস হয় কিভাবে আমাকে জ্ঞান দেওয়ার? আমার যা ইচ্ছা আমি তাই করব, তুই কোনো কথা বলতে পারবি না। আর এই কথা যদি কোনোদিন প্রকাশ পায়, তোকে মেরে মাটি চাপা দিয়ে ফেলবো। কথাটা কান খুলে মনে রাখিস। আয়না জানে রোকেয়া বেগম যা ইচ্ছা তাই করতে পারে, তাই সে ভয় আর কিছু না বলে চুপ রইল। কবিরাজ তাদেরকে আলাদা ঘরে বসতে বলে ওষুধ তৈরি করে দেবে এটা বলে দরজা বন্ধ করে দিল। প্রায় 2 ঘন্টা তারা বসে থেকে ওষুধ নিয়ে ফিরছিল। পথিমধ্যেই তাদের সিএনজির সঙ্গে একটা ট্রাকের সংঘর্ষ হলো। ট্রাকের একটা চাকা রোকেয়া বেগমের কোমরের ওপর দিয়ে চলে গেল। মুহূর্তেই রোকেয়া বেগমের পৃথিবী অন্ধকার হয়ে গেল। আর আয়না দূরে ছিটকে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেল। সে হাতে আর পায়ে কিছুটা ব্যথা পেয়ে চিৎকার করে কান্না করছে। তাদেরকে ধাক্কা দিয়ে ট্রাকটা তাড়াতাড়ি চলে গেছে। আশেপাশের লোকজন এসে রোকেয়া বেগম আর আয়নাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে আসলো। আয়নার কাছ থেকে যোগাযোগের ঠিকানা নিয়ে হসপিটাল কর্তৃপক্ষ আশরাফ মিয়ার কাছে ফোন করে জানালো তার স্ত্রী গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে। পেশেন্টের অবস্থা খুবই আশঙ্কাজনক। খবরটা শোনা মাত্রই মিয়াবাড়ির সবাই উপস্থিত হলো জেলা সদর হাসপাতালে। শরীফ মায়ের করুণ অবস্থা দেখে কান্না করতে করতে মায়ের পাশে বেহুশ হয়ে পড়ে গেল। শরীফকে সবাই ধরাধরি করে বাহিরে নিয়ে এসে মাথায় পানি ঢালছে। ডাক্তার আশরাফ মিয়াকে বলল, রোকেয়া বেগমকে ঢাকা পঙ্গু হসপিটালে নিতে হবে। রোকেয়া বেগমের কোমরের উপর দিয়ে ট্রাক চলে যাওয়ায় পুরোপুরি তার কোমরের সমস্ত হাড় ভেঙে দিয়েছে। ঢাকা নেওয়ার পর ডাক্তাররা জানালো ঠিক হতে কতদিন সময় লাগবে এটা বলা যাবে না। সপ্তাহখানেক পর রোকেয়া বেগম একটু নড়াচড়া করতে পারে, কিন্তু কোমরের নিচ থেকে পুরো অবশ হয়ে গিয়েছে। ঢাকা 3 মাস চিকিৎসার পর বাড়িতে নিয়ে আসা হলো রোকেয়া বেগমকে। ডাক্তার বলে দিয়েছে তাকে পর্যাপ্ত সেবা যত্ন করতে হবে। শামীমা মন প্রাণ দিয়ে শাশুড়ির সেবা যত্ন করে যাচ্ছে, কিন্তু উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কিছুদিন পর চিকিৎসা ভিসা করে রোকেয়া বেগমকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হলো। সেখানে কয়েক মাস চিকিৎসা করানোর পরেও তার কোনো উন্নতির লক্ষণ দেখতে পেল না ডাক্তাররা। তাই বাকিটা জীবন হয়তো এভাবেই কাটাতে হবে, না হয় আল্লাহর রহমতে ভালো হবে, এমনটা বলে দিয়েছে ডাক্তাররা। যে ছেলের বউকে তাড়ানোর জন্য রোকেয়া বেগম এত ষড়যন্ত্র করেছিল, সেই ছেলের বউয়ের হাতের দিকে এখন তাকিয়ে থাকতে হয়। কখন তাকে ছেলের বউ খাইয়ে দিবে, কখন গোসল করিয়ে দিবে, কখন কাছে এসে 2টা কথা বলবে, সে অপেক্ষায় থাকে রোকেয়া বেগম। আর মনে মনে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। দেখতে দেখতে অনেক সময় অতিবাহিত হলো। শামীমার এখন 2 জন ছেলে মেয়ে। স্বামী সংসার নিয়ে সে খুব সুখে আছে। দাদি শাশুড়ি মারা গেছে বছর 2 আগে। শামীমা সব জানে। তার শাশুড়ি তাকে জাদুটোনা করে পাগল বানাতে চেয়েছিল। তারপরেও সে শাশুড়িকে ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করা মানুষের মহৎ গুণ। রোকেয়া বেগম তার শাস্তি এই জীবনে পেয়ে যাচ্ছে। মিলির বিয়ে হয়েছে। স্বামীর বাড়িতে সে বেশি ভালো নেই। শাশুড়ি এবং ননদের যন্ত্রণায় কয়েকদিন পর পর বাবার বাড়িতে চলে আসে। মিলি স্বামীর বাড়িতে যেতে চায় না। আশরাফ মিয়া মেয়েকে বুঝিয়ে শুনিয়ে আবার জামাই বাড়িতে পাঠিয়ে দেয়। মিলি বুঝতে পারে সে তার ভাইয়ের বউয়ের সঙ্গে অনেক অন্যায় করেছে, তাই হয়তো তার শাশুড়ি এবং ননদ তার সাথে এমনটা করছে। কারো সাথে বিনা অপরাধে শত্রুতা করা, হিংসা করা ঠিক না, এটা এখন বুঝতে পারে। তাই মিলি শামীমার কাছে ক্ষমা চেয়ে নেয়, যার জন্য তারা মা মেয়ে এত কিছু করতে চেয়েছিল। সেই শামীমা এখন মিয়াবাড়ির কর্ত্রী। অ্যাক্সিডেন্টের পর আয়না আর মিয়াবাড়িতে আসেনি। সে ভয়ে অন্য গ্রামে চলে গিয়েছিল। এতদিন পর আয়না মিয়াবাড়িতে এসে শামীমাকে বলল, ভাবি, আমাকে ক্ষমা করে দিন। সেদিন আমার বুদ্ধিতে আপনার শাশুড়ি কবিরাজের কাছে গিয়েছিল কালো জাদু করে আপনাকে পাগল বানাতে, যেন আপনি রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরেন। কিন্তু সত্যি কথা বলতে আমি এটা চাইনি।
আমি শুধু চাচি আম্মাকে নিয়ে গিয়েছিলাম আপনাকে এই বাড়ি থেকে বের করে দিবে, ভাইজানকে নতুন বিয়ে করাবে এটা ভেবে। কিন্তু চাচি আম্মা আপনাকে পাগল বানাতে চাইবে এটা বুঝতে পারিনি। আর দেখুন আল্লাহ আমাদের বিচার কিভাবে করে দিল। আমি মনে করি অন্যায়ভাবে আপনার ক্ষতি করতে চেয়েছিলাম বলেই আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। চাচি আম্মার আজকে এই অবস্থা, সে আর জীবনেও হয়তো কখনো ভালো হতে পারবে না। আর আমিও এই হাতটা দিয়ে ভালোভাবে কাজ করতে পারি না। সারা জীবনে হাতের ব্যথা বহন করতে হবে। এতদিন ভয়ে আপনার কাছে আসিনি, কিন্তু আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য মনটা সবসময় ছটফট করত। আমাকে ক্ষমা করে দিয়েন ভাবি। আয়নার কথা শুনে শামীমা মুচকি হেসে বলে, আমি ক্ষমা করার কে? ক্ষমা করার মালিক হলো আল্লাহ। তবে আপনাদের কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই, রাগ নেই। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তাই তো আমার আড়ালেও আপনারা আমার ক্ষতি করতে পারেননি। আল্লাহ আমাকে সাহায্য করেছে। ভয়ের কিছু নাই, আপনি চাইলে এ বাড়িতে কাজ করতে পারেন। ভাবি আপনি খুব ভালো মানুষ, তাই তো আল্লাহ আপনাকে সাহায্য করেছে। না হলে আজকে আপনার অবস্থা কেমন থাকতো ভাবতেই আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। মানুষ টাকার লোভে কত কিছু করে, কিন্তু উপরে যে একজন, তিনি না চাইলে যে আমরা কারো ক্ষতি করতে পারবো না এটা কেউ বুঝতে চায় না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।